মহাসমাবেশ ডাকা হয়েছিল। আপনারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা বিষয়টা অনেকটাই আমাদের পরিষ্কার হয়েছে। এখন আমরা আপনাদের সামনে দেশের অবস্থান এবং আমরা কি চাই এ বিষয়ে আমরা লিখিত বক্তব্য আপনাদের সামনে পেশ করছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষার সংকোচন বন্ধ, ইসলাম দেশ ও মানবতা বিরোধী মতের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশের উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জাতীয় ওলামা মাশায়েখ আইনমা পরিষদ, জাতীয় শিক্ষক ফোরাম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ ও ইসলামী আইনজীবী পরিষদ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত প্রশাসনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের জেলা, মহানগর সহ সকল শাখা থেকে আগত নেতৃবৃন্দ, সমবেত দেশপ্রেমিক শান্তিকামী জনতা, নানা প্রতিকূলতার মাঝেও রমজানের আগ মুহূর্তে ত্যাগ স্বীকার করে আজকের মহাসমাবেশে উপস্থিত হওয়ায় আমি শুরুতেই সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করা সকল মুক্তিযোদ্ধা সহ দেশের জন্য আত্মদানকারী সকল বীর সেনানীদের। আমরা কি দাবি নিয়ে আজ এখানে সমবেত হয়েছি তা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন। স্বাধীনতার 50 বছর পরও বাংলার মানুষকে খাদ্য, নিরাপত্তা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ভোটের অধিকারের জন্য আন্দোলন করতে হবে, মদের বিধিমালার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, ধর্মীয় শিক্ষার নিশ্চয়তা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজপথে নামতে হবে, একথা ভাবতেও আমাদের লজ্জা হয়। ভাইরা আমার, স্বাধীনতার 51তম বর্ষে আমরা উপনীত হয়েছি, অথচ আজকের সরকার 71 পূর্ববর্তী সরকারের মতো কোনো কোনো ক্ষেত্রে তাদের চেয়েও নিপীড়নমূলক আচরণ করছে। আমরা দীর্ঘ 1 মাসেরও আগে ঘোষণা দিয়েছি যে 31শে মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সরকার নানা টালবাহানা করে প্রথমে তারিখ বদলাতে বাধ্য করেছে। তারপরেও আমরা আশা করেছিলাম যে পরবর্তীতে তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, কিন্তু তারা চরম অসৌজন্যমূলক আচরণ করে সেখানে সমাবেশ করতে দেয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দাওয়াতমুখী শান্তিকামী রাজনৈতিক সংগঠন হওয়ার কারণে আমরা তা মেনে নিয়েছি। কিন্তু আজকের এই মহাসমাবেশ থেকে হুঁশিয়ার করে দিতে চাই যে আমাদের এই শান্তিকামী আচরণকে দুর্বলত মনে করবেন না। রক্তে কেনা স্বাধীন বাংলাদেশ আমাদের পূর্বপুরুষের আমানত, অধিকার কি করে আদায় করতে হয় তা আমরা তা জানি। আমাদেরকে বাধ্য করবেন না। এদেশবাসীকে বাধ্য করার পরিণতি কত খারাপ হতে পারে তা 71 থেকে শিক্ষা নিতে আহ্বান করছি। ভাইরা আমার, আজকে দেশের সাধারণ নাগরিকদের কোনো অধিকার নেই, কোনো সম্মান নেই। সকল অধিকার ভোগ করছে ক্ষমতাসীন এবং তাদের দোসররা। অথচ স্বাধীনতা উত্তর দেশের মানুষ স্বপ্ন দেখেছিল
স্বাধীন দেশে তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, স্বাধীন নাগরিক হিসেবে মর্যাদা পাবে, সম্মান পাবে, বাক স্বাধীনতা পাবে, ন্যায় বিচার পাবে, জান মান ইজ্জত আবরু এবং জীবনের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে পারবে, অর্থনৈতিক সাম্য রুজির নিশ্চয়তা পাবে, একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে স্থান পাবে। কিন্তু দুঃখের বিষয় হলো স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় এসেছে সবাই জনগণের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে, সবাই জনগণের সাথে অঙ্গীকার ভঙ্গ করেছে, গণমানুষের সঙ্গে প্রতারণা করেছে, দেশ শাসনের নামে জনগণকে জিম্মি করে রেখেছে, জনগণের সকল মৌলিক অধিকার হরণ করেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, গণতন্ত্রের নামে সর্বত্র দলীয়করণ এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে, গুম ও খুনের রাজত্ব কায়েম করেছে, দুর্নীতি লুটপাট এবং সুদ ও ঘুষকে রাষ্ট্রীয় নীতি হিসাবে প্রতিষ্ঠা করেছে। শাসক শ্রেণীর এমন কর্মকাণ্ডের ফলে স্বাধীনতা আজ অর্থহীন হয়ে পড়েছে। গোটা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় এক ধরনের নৈরাজ্য চলছে, জনতাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছে, জাতিকে নেশাগ্রস্ত করে স্বার্থ হাসিলের পায়তারা চলছে। দেশ আর এভাবে চলতে পারে না। সংগ্রামী ভাইরা আমার, গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী 2010 থেকে 2020 সাল পর্যন্ত দ্রব্য মূল্য বেড়েছে 95%, জীবনযাত্রা ব্যয় বেড়েছে 92%, চালের দাম দ্বিগুণ হয়েছে, আটার দাম বেড়েছে 74%, 43% মানুষ বেঁচে থাকার জন্য খাবারের ব্যয় কমাতে বাধ্য হয়েছে। বিশ্বের বাংলাদেশই একমাত্র দেশ যেখানে নিম্নতম মজুরি আন্তর্জাতিক দরিদ্র সীমার নিচে। আইএলও জানিয়েছে 2010 সাল থেকে 2019 সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি হারে প্রকৃত নিম্নতম মজুরি কমেছে বাংলাদেশে। ভাইরা আমার, সরকার প্রায় দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার নানা চমকপ্রদ তথ্য দেয়, কিন্তু সিপিডির এক গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্র কিংবা মালয়েশিয়ার একজন শ্রমিকের চেয়ে কম বেতন পেয়েও তাদের চেয়ে বেশি দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন ঢাকার শ্রমিকেরা। আন্তর্জাতিক বাজারের চেয়ে 1.5 থেকে 2 গুণ বেশি দামে পণ্য কিনতে হচ্ছে ঢাকার একজন শ্রমিককে। ভাইরা আমার, এই দাম বাড়ার কারণ মূলত কৃত্রিম মধ্যস্বত্ব ভোগীদের কারণেই দাম বাড়ে বলে মন্ত্রণালয়ের প্রতিবেদনেই উঠে এসেছে। সরকার দলের সমর্থন পুষ্ট মধ্যস্বত্ব ভোগীরা স্তরে স্তরে দ্রব্যের দাম বৃদ্ধি করে পথে ঘাটে পুলিশ, স্থানীয় মাস্তানরা চাঁদাবাজি করে। বিদেশ থেকে পণ্য আমদানি করার ক্ষেত্রে সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা নানা ধরনের কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধি করে। সরকারের ভুল মুদ্রানীতি, শুল্ক নীতি, আমদানি সিদ্ধান্তে অপরিণামদর্শিতা দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ। দ্রব্যমূল্যের এই লাগামহীন বৃদ্ধি দেশে এক ধরনের দুর্ভিক্ষ জন্ম দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা পেটে ঘুমাতে যাচ্ছে, খাবারের জন্য খাদ্য ট্রাকের পিছনে মানুষ দৌড়াচ্ছে। বাস্তবতার আলোকে আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি সম্পূর্ণ অর্থেই কীর্তি এবং তার বর্তমান সরকারের ব্যর্থতা ও সরকার দলীয় লোকদের নির্লজ্জ লোভের ফসল। সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ জোর দাবি জানাচ্ছে অবিলম্বে দেশের খাদ্য উৎপাদন, সরবরাহ, বিতরণ ও সংরক্ষণ সহ প্রতিটি স্তরে মধ্যস্বত্ব ভোগীদের উৎপাদ কঠোর হাতে দমন করতে হবে। টিসিডিকে শক্তিশালী করে দেশবাসী রাষ্ট্রীয় খাদ্য সরবরাহ প্রণালী গড়ে তুলতে হবে। সিন্ডিকেটবাজি বন্ধ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে ব্যবসায়ীদের দৌরত্ব কমাতে হবে। যে কোনো মূল্যে খাদ্যদ্রব্যের দাম সহনীয় করতে হবে। সরকার যদি এই ক্ষেত্রে ব্যর্থ হয় তাহলে তাদেরকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম
রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, বেদী ও ভাগ্য নির্ধারক তীর সমূহ নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হতে পারো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন মদের উপর, তা পানকারীর উপর, যে পান করায় তার উপর, যে বিক্রি করে তার উপর, যে তার নিষ্কাশন করে এবং যার আদেশে নিষ্কাশন করে তার উপর, আর যে ব্যক্তি তা বহন করে এবং যার কাছে পৌঁছে দেয় সবার উপর। এটা হাদিস, আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে আসছে। 92 ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে গত 5ই ফেব্রুয়ারি প্রকাশিত অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা 2022 নামক মদ সহায়ক একটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এই বিধিমালা পড়লে যে কারো মনে হবে সরকার দেশে মদ ও অ্যালকোহল আমদানি, রপ্তানি, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ, বিপণন ও ক্রয় বিক্রয় এবং সংরক্ষণের দুয়ার উন্মুক্ত করতে চাইছে। গেজেটে বলা হয়েছে 21 বছরের ঊর্ধ্বের যে কেউ শর্ত সাপেক্ষে মদ পানের আবেদন করতে পারবে। এর অর্থ হলো 21 বছরের উপরে সবার জন্যই মদ পান করার বৈধতা দেওয়া হয়েছে। হোটেল, রেস্তোরাঁয় বা যেসব স্থানে সাধারণ খাবার পরিবেশনের পাশাপাশি অ্যালকোহল সংরক্ষণ, প্রদর্শন ও পরিবেশন করা হয়, তারা বার স্থাপনের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। এই ধারার ফলে আগামীতে মানুষ হয়তো দোকানে গিয়ে কোমল পানীয়র মতো পরে মদ চাইবে। কোন এলাকায় 100 জন দেশি মদ বা বিদেশি মদের পারমিটধারী থাকলে অ্যালকোহল বিক্রয় লাইসেন্স দেওয়া যাবে। অর্থাৎ কোন ক্লাব বা প্রতিষ্ঠানে যদি কমপক্ষে 100 জন সদস্য থাকে যাদের এই পারমিট আছে, সেখানেই অ্যালকোহল বিক্রি করা যাবে। আইনের এই ধারাটি পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায় মদের দোকান গড়ে তোলার সুযোগ করে দিবে। রেল সড়ক, নৌ ও আকাশপথে যে কোনো পথেই অ্যালকোহল পরিবহন করা যাবে। দেশব্যাপী মদের সয়লাভ ও মাদক পাচারের পথ সহজ করবে এই ধারা। এছাড়াও পুরো বিধিমালাতে এমন সব ধারা উপধারা যোগ করা হয়েছে তাতে মদকে একটি সাধারণ ও সহজলভ্য পানীয় পানিতে বানিয়ে ফেলা হয়েছে, যার মাধ্যমে গোটা দেশের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলা দেওয়া হয়েছে। ভাইয়ের আমার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে মদ সেবনের কারণে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে 2016 সালেই মারা গেছে 2000-এরও বেশি মানুষ। এছাড়া মদ্যপানজনিত ক্যান্সার ও মদ্যপানের পর ড্রাইভিংয়ের সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরো অন্তত 1000 মানুষকে। সব মিলিয়ে ওই বছর মদ্যপান জনিত কারণে মৃত্যুর সংখ্যা 3000-এরও বেশি। প্রতি বছর বিশ্বব্যাপী মদ সেবনের ক্ষতিকর প্রভাবে মারা যায় 30 লক্ষের মতো মানুষ। মদের ক্ষতিকর প্রভাবে 200 ধরনের রোগ ও ইনজুরিতে আক্রান্ত হয় মানুষ। বাংলাদেশ থেকে 39 বছর বয়সী যারা মারা যায় তাদের মধ্যে 13.5% মদ্যপান জড়িত কারণে মারা যায়। মদ সেবনের প্রতিক্রিয়ায় মানসিক ও আচরণগত সমস্যা দেখা দেয় অনেকের মধ্যে। 2018 সালের তথ্য মতে বাংলাদেশে 15 বছরের বেশি বয়সীদের 0.8% মানুষ মদ পান করে। এই স্বল্প সংখ্যক মানুষের জন্য সরকার এমন হঠাৎ করে বিধিমালা প্রণয়ন করছে, অথচ দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অন্তত গড়ে 20 জন মারা যায়, তাদের নিয়ে সরকারের কোনো বিচার বা কোনো চিন্তা নাই। সার্বিকভাবে মনে হচ্ছে এই সরকার গোটা জাতিকে নেশাগ্রস্ত করতে চাইছে, তরুণ প্রজন্মকে নেশায় আচ্ছন্ন করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে। আমার বাংলাদেশের সংবিধানের 2য় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পর্বে ধারা 18-তে বলা হয়েছে, 1. জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের
উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। দ্বিতীয়, সংবিধানের ধারা বণিকাবৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে সরজল স্বীকৃত মদকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া এই বিধিমালা আমাদের সংবিধানের সাথেও সাংঘর্ষিক। ফলে 92% মুসলমানের দেশে ইসলাম কর্তৃক হারাম এবং আমাদের সংবিধান কর্তৃক নিষিদ্ধ মদের ব্যবহার সহজ করে এমন কোন বিধিমালা মেনে নেওয়া হবে না। আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই বিধিমালা সংশোধন করে মদকে বাংলাদেশে নিষিদ্ধ করুন। মমতা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ তরুণ প্রজন্ম মানবতাকে রক্ষা করতে যে কোনো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। জাতীয় শিক্ষানীতিতে এইচএসসি পরীক্ষার আবশ্যিক বিষয়াবলী থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে। মানবিক বিভাগ ছাড়া বিজ্ঞান, বাণিজ্য অন্যান্য বিভাগে ইসলাম শিক্ষাকে ঐচ্ছিক বিষয় রাখা হয় নাই। ফলে শিক্ষার্থীরা ইসলাম শেখার আগ্রহ হারাচ্ছে। মাধ্যমিক স্তরে যতটুকু ইসলাম শিক্ষা রাখা হয়েছে তত ইসলামকে খণ্ডিত আকারে উপস্থাপন করা হয়েছে, আর উচ্চ শিক্ষায় ইসলাম শিক্ষা সম্পূর্ণই বাদ দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের মেধাবীরা দেশের জন্য সম্পদে পরিণত না হয়ে দেশের জন্য বিপদের কারণ হয়ে উঠেছে। বুয়েটে পড়েও কিছু ছেলে খুঁড়িতে পরিণত হয়েছে। সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখা মেধাবীরাই প্রশাসনে গিয়ে দুর্নীতি করে দেশের উন্নয়ন ও বিকাশকে বাধাগ্রস্ত করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি জানাচ্ছে, শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, পূর্ণ ও আবশ্যিক বিষয় হিসেবে গণ্য করতে হবে। ভাইরা আমার, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাধীনতার প্রধান প্রেক্ষাপট ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। কিন্তু বাস্তবতা হল প্যারিসের ওয়ার্ল্ড ইকুয়ালিটি ল্যাব কর্তৃক প্রকাশিত অসাম্য প্রতিবেদন ওয়ার্ল্ড ইকুয়ালিটি রিপোর্ট 2022-এ বলা হয়েছে, বাংলাদেশের মোট জাতীয় আয়ের 16.7% মাত্র 1% মানুষের হাতে কুক্ষিগত। বিপরীতে নিচু তলার 50% মানুষের হাতে আছে মোট আয়ের 17.1%, যা দরিদ্রতার পাশাপাশি বাংলাদেশকে একটি অসাম্যের দেশ হিসাবে রূপ দিয়েছে। চিকিৎসা সেবার করুণ দশা গত করোনা মহামারী দেখিয়ে দিয়েছে। সার্বিক পরিস্থিতিতে স্বাধীনতার 50 বছর পরেও দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই। নিরীহ ওলামায়ে কেরাম সহ হাজার হাজার নাগরিককে কেবলমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে বিনা বিচারে কারান্তরিত করে রাখা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোর দাবি জানাচ্ছে, করনীতি ও কর ব্যবস্থার উন্নতি করতে হবে, সম্পদের পুঁজি ভবন রোধ করতে হবে। এবার জাকাতকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অধীনে আনতে হবে, কালো টাকার জন্ম ও ব্যবহার বন্ধ করতে হবে, সম্পদে কোনো বিনিয়োগ নিশ্চিত করতে হবে, সামগ্রিকভাবে ইসলামী অর্থনীতির প্রবর্তন করতে হবে, ওলামায়ে কেরাম সহ সকল রাজনৈতিক মুক্তি দিতে হবে। ভাইরা আমার, দেশের রাজনীতির সঠিক ধারায় ফিরিয়ে আনার জন্য রাজনীতির গুণগত পরিবর্তন দরকার। শুধু একটি ভালো নির্বাচন হলেই দেশ ঠিক হয়ে যাবে না। অতীতে এমন বহু নির্বাচন হয়েছে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের মানুষ নির্বাচিত এবং অনির্বাচিত দুই ধরনের স্বৈরাচারণ দেখেছে। ঘুরে ফেলে সেসব স্বৈরাচারী শক্তিকে আবার ক্ষমতায় বসালে দেশে অশান্তি আরো বাড়বে। জনগণ তাদের অধিকার ফিরে পাবে না। জনগণের অধিকার ফিরে পেতে হলে দেশকে ভালো করতে হবে, দুর্নীতি দুঃশাসন মুক্ত কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে, ভালো নেতার অধীনে ভালো নীতি বাস্তবায়ন ঘটাতে হবে। বিগত দিনে দেশ শাসনের ভালো নীতি ও পদ্ধতি গ্রহণ করা হয়নি।
ভালো একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা হয়নি। ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে বারবার সংবিধানে পরিবর্তন ঘটিয়েছে, নিজেদের বানানো সংবিধানের দোহাই দিয়ে বারবার কৃত্রিমভাবে জাতীয় সংকট সৃষ্টি করেছে, অনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। لا إله إلا الله محمد رسول الله। আলহামদুলিল্লাহ, সংগ্রামী ভাইরা আমার, দেশের মানুষ আজ আতঙ্কিত, দেশের ভবিষ্যৎ নিয়ে আমরাও আজ চিন্তিত। দেশময় সংঘাত আর সহিংসতার অশনি সংকেত পাওয়া যাচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ নবম জাতীয় সংসদে একতরফাভাবে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করার পর থেকেই রাজনৈতিক সংকটের নতুন মাত্রা যোগ হয়েছে। আমরা বারবার রাজনৈতিক সংকট উত্তোলনের দাবি জানিয়ে আসছি। দেশের প্রায় সব রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিগণ সংকট সমাধানের উদ্যোগ গ্রহণের কথা বলে আসলেও কার্যকর করে উদ্যোগ গ্রহণ করা হয় নাই। আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকেই ধ্বংস করে ফেলেছে। বিগত 13 বছরে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। স্থানীয় সরকারের নির্বাচনগুলোতেও জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। ক্ষমতাসীনরা তাদের দলীয় লোকদেরকে নির্বাচিত করার জন্য এমন কাজ নেই যা করেনি। নির্লজ্জভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এবং প্রশাসন কেউই নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। ফলে নির্বাচনকে মানুষ এখন প্রহসন এবং তামাশা মনে করে। আগামীতে মানুষ আর তামাশা ও প্রহসনের নির্বাচন দেখতে চায় না। আমার বর্তমান বিতর্কিত সরকারের ক্ষমতার মেয়াদ প্রায় শেষ প্রান্তে। নিয়মতান্ত্রিকভাবে সরকারের পরিবর্তন হতে হলে একটি সুষ্ঠু নির্বাচন লাগবে। আমরা চাই একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতার পালাবদল হোক। কিন্তু আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে তা এখন পরিষ্কার নয়। ক্ষমতাসীনরা এবারও জাতীয় সংসদ বহাল রেখে নির্বাচন করতে চায়। আমাদের অভিজ্ঞতা হলো জাতীয় সংসদ বহাল রেখে নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে না, বরং আবারও 2014-18 নির্বাচনের মতো নির্বাচনের নামে প্রহসন হবে। রাতের ভোটে নির্বাচন ভোটে নির্বাচিত বর্তমান সংসদের কোনো নৈতিক বৈধতা নেই। এই অবৈধ সংসদ বহাল রেখে কোন নির্বাচন দেশবাসী মেনে নিবে না। অতএব আমরা বর্তমান সংসদ ভেঙে দিয়ে পরবর্তী 90 দিনের মধ্যে একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে সকলের অংশগ্রহণের একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চাই। ভাইরা আমার, আমরা আমাদের এই প্রিয় দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। যারা দেশকে ভালোবাসে তারা দুর্নীতি করতে পারে না, যারা দেশের সম্পদ লুট করতে পারে না, যারা দেশকে ভালোবাসে তারা দেশের মানুষকে কষ্ট দিতে পারে না, দেশকে ভালোবাসে তারা দেশের মানুষকে অসম্মান করতে পারে না, দেশকে ভালোবাসে তারা দেশের মানুষকে অন্যায় হত্যা করতে পারে না, দেশকে ভালোবাসে তারা ব্রিটিশ শক্তির তাবেদারি করতে পারে না। আর তারা দেশপ্রেমের কথা বলে ক্ষমতায় গিয়ে সব অপকর্ম করে তারা দেশপ্রেমিক নয়, তারা ক্ষমতা প্রেমিক। ক্ষমতা প্রেমিকরাই বিগত দিনে দেশ শাসন করেছে। এই ক্ষমতা প্রেমিকরা দেশের দুঃশাসন, জনগণের দুশ্মন। আগামী এরা দেশের দুশ্মন, জনগণের দুশ্মন। আগামী নির্বাচনে ক্ষমতা প্রেমিকদের বিরুদ্ধে দেশ প্রেমিকদের পক্ষ গড়ে তুলতে হবে। জনগণের দুশ্মনদের পরাজিত করতে না পারলে দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে না। সংগ্রামী ভাইরা আমার, আমরা দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমরা জনগণ উদ্বেগ উৎকণ্ঠা দূর করতে চাই। আমরা মানুষকে স্বস্তি ও নিরাপত্তা দিতে চাই। আমরা ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। আমরা মানুষের মানবীয় ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। আমরা সহিংসতা, জিজ্ঞাসা আর ধ্বংসের রাজনীতির
চাই। আর এর জন্য আমরা কালজয়ী আদর্শ ইসলামের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। বাংলাদেশের শোষিত বঞ্চিত মানুষ আজ বুঝতে পারছে ইসলাম ছাড়া তাদের মুক্তির কোনো পথ নেই। এদেশের মানুষ সামাজিক এবং রাষ্ট্রীয় ইসলাম চায় বলে ইসলামী আন্দোলনের পক্ষে আজ দেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে। আজকের এই জনসংযোগ প্রমাণ করেছে আগামী দিন ইসলামকে আর দেশে দাবিয়ে রাখা যাবে না। ষড়যন্ত্র চক্রান্ত আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবই ইনশাআল্লাহ। ইসলাম নিয়ে সমাজের মানুষের মধ্যে এখন কিছু ভুল ধারণা রয়েছে। অনেকের ধারণা রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের সবকিছু ওলটপালট হয়ে যাবে, অন্য ধর্মের মানুষ তাদের অধিকার হারাবে, নারীরা গৃহবন্দী হবে, মানুষের জীবন যাত্রা কঠিন হয়ে যাবে। যারা ইসলাম সঙ্গে সব আতঙ্কিত তাদেরকে আশ্বস্ত করতে করে আমি বলতে চাই, রাষ্ট্রে ইসলাম বিজয় হলে মানুষের পৌর রাষ্ট্রে যেসব প্রতিষ্ঠান রয়েছে সব বহাল থাকবে। রাষ্ট্রের যে যেই অবস্থানে কর্মরত আছে সে সেখানেই থাকবে, কারোর উপর কোনো অন্যায় করা হবে না, তবে কেউ দুর্নীতি করতে পারবে না, কেউ সম্পদ অপচয় করতে পারবে না, কেউ জনগণকে হয়রানি করতে পারবে না। ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের লোকজন আরো বেশি সুবিধা ভোগ করবে, তাদের ধর্মকর্মের পূর্ণ স্বাধীনতা থাকবে, তাদের জানমাল এবং ইজ্জতের নিরাপত্তার নিশ্চয়তা বিধান করা হবে, তারা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন। রাষ্ট্রে ইসলাম বিজয় হলে নারীরা সবচেয়ে বেশি সম্মানিত হবে, সকল নাগরিক সুযোগ সুবিধায় নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, নারীর শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ আরো বিস্তৃত এবং আরো নিরাপদ করা হবে। এক কথায় রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলে মানুষের জন্য এবং রাষ্ট্রের জন্য যা কল্যাণ তার কিছুই পরিবর্তন করা হবে না। মানুষের জন্য যা অকল্যাণ এবং দেশের জন্য যা ক্ষতিকর তাই শুধু পরিবর্তন করা হবে। ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যেখানে মানুষের জন্য শুধু কল্যাণ রয়েছে। আমরা এই কল্যাণ প্রতিষ্ঠার রাজনীতি করি, আসুন আমরা কল্যাণ প্রতিষ্ঠার জন্য সবাই ঐক্যবদ্ধ হই। ভাই আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নিয়মতান্ত্রিক গণমুখী রাজনৈতিক দল। যে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইসলামী আন্দোলন প্রস্তুত। আপনাদেরকে এখন থেকেই শান্তির প্রতি হাত পাখা নিয়ে জনগণের দ্বারে দ্বারে পৌঁছে যেতে হবে। অতীতে যারা দেশ শাসন করেছে জনগণের কাছে তাদের নতুন কিছু বলার নেই, মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে, তাদের প্রতি জনগণের কোনো আস্থা নেই। অতএব জনগণের আস্থা অর্জনে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে জনগণের হৃদয় জয় করতে হবে, মানুষের সেবা করতে হবে, দেশের কল্যাণে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের আহ্বান, আপনারা অন্যায় অবিচার আর জুলুমকারীদেরকে বর্জন করুন, দুর্নীতিবাদদেরকে চিরতরে প্রত্যাখ্যান করুন, ন্যায়ের পক্ষে এবং কল্যাণের পক্ষে অবস্থান নিন, ইসলামী আন্দোলনকে শক্তিশালী করুন। দেশে সকল স্তরের লোকা মাসে অপর ভাতৃপ্রতি ইসলামী সংগঠন এবং সকল মতের ইসলাম কর্মীদের প্রতি আমার বিশেষ আহ্বান, আসুন আমরা এদিক সেদিক ছুটাছুটি না করে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য একটি কার্যকর ও টেকসই ঐক্য গড়ে তুলি। আমরা যদি কার্যকর এবং ফলপ্রসূ ঐক্য গড়ে তুলতে পারি তাহলে ঐক্যবদ্ধ ইসলামী শক্তি হবে এদেশের প্রধান রাজনৈতিক শক্তি। যদি মানুষের কল্যাণে সঠিকভাবে কাজ করি তাহলে আল্লাহ তাআলা পবিত্র কালামে ওয়াদা করেছেন আমাদেরকে খেলাফতের দায়িত্ব প্রদান করিবেন। আর আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, জনগণের সমর্থন নিয়ে যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে দেশের ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করব, সকল নাগরিক মৌলিক অধিকার সুরক্ষা করব, জিজ্ঞাসার পরিবর্তে সমতা সহনশীলতার রাজনীতির বিকাশ ঘটাবো, রাষ্ট্র সহ বিশ্ব সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখবো, সুদ ঘুষ এবং অপচয় বন্ধ করবো, মাদক চাঁদাবাজি উৎখাত করবো, নারী নির্যাতন মানব পাচার প্রতিরোধ করবো, দ্রব্যমূল্যকে মানুষের সামর্থ্যের মধ্যে রাখবো, সিন্ডিকেটবাজি বন্ধ করব, সন্ত্রাস নির্মূল করব, দলীয়করণ বন্ধ করব এবং সৃষ্টের লালন এবং দুষ্টের দমন নীতি গ্রহণ করব। সুষম অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে ধনী দরিদ্রের ব্যবধান কমাবো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করব, বেকারত্ব দূর করব এবং কৃষক শ্রমিক সহ সকল শ্রমজীবী ও পেশাজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব। নারী সমাজের প্রকৃত মর্যাদার অধিকার প্রতিষ্ঠা করব। সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সুরক্ষা করব। স্বাধীন বিচার ব্যবস্থা কায়েম করব এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রদান করব।
বাংলাদেশের উন্নতি অগ্রগতি এবং সমৃদ্ধির মাধ্যমে বিশ্বে একটি উন্নত মডেল কল্যাণ রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ। এই স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন আমরা মানবতার মুক্তিদূত তিনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সোনালী যুগের খোলাফায়ে রাশেদা রাষ্ট্রদর্শন অনুসরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই স্বপ্ন বাস্তবায়নে তৌফিক দান করুন। স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে এবং সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আমাদের দাবিসমূহ, আমাদের দাবি এক, যে কোনো মূল্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। বাজার কারসাজির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। দেশে মদ ও সকল ধরনের মাদক দ্রব্য নিষিদ্ধ করতে হবে। তিন, শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আবশ্যিক বিষয় হিসাবে গণ্য করতে হবে। প্রাথমিক বিদ্যালয় মুসলিম শিশুদের জন্য নামাজ শিক্ষা ও কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সিলেবাস থেকে চরম নাস্তিকবাদী সকল ধর্মবিরোধী অবৈজ্ঞানিক ও বস্তা পচা এবং ডারউইনের থিওরি বাদ দিতে হবে। এবার কালান্তরীণ সকল মুসলিম আলেম এবং রাজবন্দীদের মুক্তি দিতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করতে হবে এবং নির্বাচনের দিন সশস্ত্র বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দিতে হবে। নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে।